নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছায়া সূর্য। আমাদের বাড়িতে দুটো মেয়ে আছে। দুটো সম্পর্কেই ঘর পর আত্মীয় অনাত্মীয় সবাই একই কথা বলে থাকেন। বলেন, আহা, যেমনি রূপ তেমনি গুণ। কিন্তু বলা হয়ে থাকে দুটি বিপরীত ব্যঞ্জনায়। দুয়ের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। মেয়ে দুটোই আমার ভাইঝি, বৈমাত্রেয় নয়, একই মাতৃগর্ভজাত। আর শুনতে পাই দুটোতে নাকি মাত্র 13 মাসের ছোট বড়। এত কম সময়ের ব্যবধানে বিধাতা বদল হওয়া আশ্চর্য বটে, কিন্তু দুজনকে একই বিধাতা গড়েছেন এটাও একেবারে বিশ্বাসের অযোগ্য। হয়তো ঠিক সেই সময় আসল বিধাতা ছুটিতে ছিলেন, আর অস্থায়ী কর্মভার গ্রহণ করেছিল আনাড়ি কেউ। আমার মেজদি বলেন, বড় মেয়ের জন্মের পর তুই যে বোতল বোতল টনিক খেয়েছিলি বড় বউ, সে বোধ করি আলকাতরার নির্যাস। তোর ওই ছোট মেয়ে আলকাতরার সেই গোলায় গড়াগড়ি খেয়ে বেড়েছে। ছোট মেয়ে বলা চলে, কারণ ওদের জন্মের পর অনেকগুলো বছর কেটে গেছে। ছোটকে মেজো করে ফেলবার জন্য আর কারো আবির্ভাব ঘটেনি। মেজদি বলেন, ওকে দেখে ওর পরে ভয়ে আর কারো আসতে সাহস হয়নি। বড় বৌদির মেয়েদের নামকরণটাও মেজদিরই অনিন্দ অবদান। বড় মেয়ের নাম রেখেছে মল্লিকা, ছোটর নাম রেখেছে ঘেটু। দুটোই ফুলের নামে নাম। বয়স হিসেবে ঘেটুই ছোট বটে, কিন্তু ঘেটুকেই বড় দেখায়। ঘেটুর মাথায় দিগ্গজ, ঘেটুর হাত পা লম্বা, চওড়া কাঁধ, আর চৌকো চৌকো মুখের গড়নে মেয়েলি লালিত্যের বালাই মাত্র নেই। রক্ষেকালের মতন একরাশ চুল না থাকলে ঘেটুকে মনে করা হতো কোনো মেয়ে সাজা ছেলে। ওর ওই শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারার পাশে মল্লিকার গোলাপি গোলাপি নরম তুলতুলে ছোটখাটো দেহটিকে প্রায় বিলিতি ডলের মতন দেখতে লাগে। মল্লিকার চোখ দুটো টানা টানা, নাক টিকালো, ঠোঁট পাতলা, শুধু গালটি একটু ভারী, কিন্তু সে ভার যেন আভিজাত্যের ভাব। মল্লিকার গড়নে পেটনে চলনে বলনে আমাদের বংশের আভিজাত্য পরিস্ফুট। মল্লিকার মতন এতটা না হলেও আমাদের পিসিরা দিদিরা সকলেই প্রায় সুন্দরী। বহিরাগতরাও অর্থাৎ বৌদিরাও খারাপ কেউ নয়, কিন্তু ঘেটু যেন এই আর্য বংশে এক অনার্য। ছেলেবেলা থেকে মল্লিকার খেলা ছিল খেলাঘর পাতি পুতুল সাজিয়ে ধুলো মাটি থেকে 20 হাত দূরে খাট চৌকিতে বসে। আর ঘেটুর ছিল ধুলো মাটি নিয়েই কারবার। সারা সকাল ঘেটু বাড়ির পিছনের পোড়ো জমিটায় ডাঙ্গুলি খেলছে, নয়তো ঝা ঝা রোদ্দুরে 3 তলার ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছে, নতুবা বিকেল বেলায় রাস্তায় নেমে পাড়ার অকাল কুষ্মাণ্ড ছেলেদের সঙ্গে মার্বেল খেলছে। বকুনি, মার, ঘরে বন্ধ, খেতে না দেওয়া কোনো শাস্তিতেই ঘেটুর সঙ্গে এঁটে পারা যেত না। এক এক সময় বড় বৌদি হতাশ হয়ে মিষ্টি কথা বলতেন। অমন ছোট লোকের মতন রাস্তায় খেলে বেড়াস কেন ঘেটু? 2 বোনে ঘরে বসে খেলা কর না মা। শুনে ঘেটু অবজ্ঞায় ঠোঁট উল্টে বলতো, দিদির সঙ্গে খেলা? দিদি খেলার কি জানে? অপরপক্ষে মল্লিকা ভুরুকুচকে বলতো, ঘেটুর সঙ্গে খেলা রক্ষে করো বাবা। তাই এসব অবশ্য ছোটবেলাকার কথা। স্কুলে ভর্তি হবার পর স্বেচ্ছা বিহারটা কিছুটা কমেছিল ঘেটুর, তবে ছুটির সময় পুষিয়ে নিত। এদিকে স্কুলেও নিত্য নতুন কমপ্লেন। ঘেটু ক্লাসে বসে আলু কাবলি খেয়েছে, ঘেটু দিদুমণির মুখের ওপর চোপা করেছে, তাছাড়া বই হারিয়ে ফেলা, পড়া তৈরি না করা, দিদুমণি বকলে কানে আঙুল দিয়ে বসে থাকা ইত্যাদি নানাবিধ তো করেইছে ঘেটু। মল্লিকা স্কুল থেকে এসে
গোলাপি মুখ লাল করে বলতো, আমি ওর সঙ্গে এক স্কুলে পড়ব না, ওর অসভ্যতায় আমার মাথা কাটা যায়। মল্লিকার এই মাথা কাটা যাওয়াটা সমর্থিত হতো প্রত্যেকের কাছে, কিন্তু চট করে দুই বোনকে দুই ঠাই করা তো সহজ নয়। স্কুল বদল তো কম হ্যাঙ্গামার ব্যাপার নয়। তাই প্রথম প্রথম ঘেটুকেই বদলানোর চেষ্টা চলত। শাস্তি, শাসন, খোসামত, প্রলোভন, নানা পথে। অবশেষে সবাই হার মানল। তবে ততদিনে মল্লিকারও অভিযোগ ফুরল। মল্লিকা পাশ করে বেরিয়ে গেল স্কুলের গণ্ডি পার হয়ে, আর ঘেটু প্রত্যেক ক্লাসে 2-3 বছর করে থেকে থেকে স্কুল ভাল লাগে না বলে ছেড়ে দিয়ে বাড়ি এসে গল্পের বই গেলায় মনোনিবেশ করল। মল্লিকার প্রত্যেকটি কাজ সুচারু, সুছাদের। ওর ওই চাপার কলির মতন আঙ্গুলে যে সূচের কাজগুলি করে তা সূক্ষ্মতায় মেশিনের কাজকেও হার মানায়। রং, তুলি, কাগজ, পেন্সিল নিয়ে বসে বসে ঘরের দেওয়ালে টাঙানো হরপার্বতীর যুগল মিলন, সিনসিনারির ছবিগুলো এমন নিপুণভাবে কপি করে যে পাশাপাশি রেখে বোঝাই যায় না কোনটা আসল কোনটা নকল। আর ঘেটু ঘেটু সূচের একটা ফোঁড়ও জীবনে তুলেছে কিনা সন্দেহ। সূক্ষ্মতার ধার দিয়েও যায় না কোনোদিন। একদিন দিদির ছবি আঁকা নিয়ে ওকে ধিক্কার দেওয়ায় ওর নিজস্ব পদ্ধতিতে অবজ্ঞায় ঠোঁট উল্টে বলল, ও ছবি আঁকা ভারী তো একটা কাজ। বসে বসে গুনে গুনে রাধিকার চোখের ভোমা আঁকা আবার একটা ছবি আঁকা হলো। এ কথা বলে খপ করে দিদির রং, তুলি, কাগজ, পেন্সিল নিয়ে খসখস করে নিজে থেকেই একটা মোষ এঁকে বসল। মোষটায় আর কিছু ছিল না, ছিল শুধু ঘাড় নিচু করে একটা তেড়ে ছুটে যাওয়ার ভঙ্গি। তাও ওই ভঙ্গিটা নিয়েই কম ব্যঙ্গতামাশা চলল না বাড়িতে। কেউ বলল ওটাই ওর চিন্তাধারার প্রতীক, তো কেউ বলল ওটা ঘেটুর অন্তর্নিহিত সত্তার গঠন ভঙ্গি, তা কেউ আবার বলল ওটা ঘেটুর আত্মার ছবি। শুধু বড়দাই বললেন, ছবিটা ছিঁড়ে ফেল বাবা, নইলে চোখে পড়লেই মনে হবে জমের বাহন যেন তাড়া করে আসছে। মল্লিকা ওই পেন্সিলটা আরও একবার সরু করে কেটে নিল আর তুলিটা ফেলে দিল, কারণ দুটো জিনিসই ঘেটুর একবারের ব্যবহারে একেবারে ভোঁতা হয়ে গেছে। চেঁচামেচি বকাবকি করে রাগ প্রকাশ করবার মেয়ে মল্লিকা নয়। ওর যা কিছু বিরক্তির প্রকাশ সবই ভুরুর সামান্যতম ভঙ্গিমায়। সেই ভঙ্গিমাটুকু করে মসৃণ মৃদু গলায় বোনকে বলল, তুমি আর কখনো আমার ঘরে ঢুকো না। শোবার ঘর নয়, পড়ার জন্য একটা আলাদা ঘর পেয়েছে মল্লিকা। কারণ কলেজে পড়ছে এমন মেয়ে এ বাড়িতে এই প্রথম। সম্ভ্রম আর সমীহের দৃষ্টিতে দেখে সবাই। ছোট্ট ঘর, কিন্তু ছিমছাম সুন্দর। নিজের রুচি আর পছন্দে সাজিয়েছে মল্লিকা। বেশিরভাগ সময় ও সেখানেই থাকে। দিদির নিষেধে ঘেটু ওর অনার্য গলায় জবাব দিয়ে উঠল, কে ঢুকতে চায় তোর প্যাচার কোটরে? ছবি আঁকা কাকে বলে তাই দেখিয়ে দিলাম তোকে। এই ধরনের কথা ঘেটু সবার সঙ্গেই বলে। আমাদের মানে গুরুজনদের সামনেও এমন আর্যকণ্ঠ কিছু ব্যবহার করে না। তবু অস্বীকার করব না, মেয়েটা আমাকে ভালোবাসে। হ্যাঁ, শুধু ভালোই বাসে, তার বেশি নয়। ভক্তি শ্রদ্ধা করা ওর কুষ্টিতে লেখা নেই। আর আমাকে ঘেটু একটু পদমর্যাদা দেয় বলেই বড় বৌদি মাঝে মাঝে এসে আমাকেই আক্রমণ করেন। বলি, মেয়েটা তাহলে এভাবেই উচ্ছন্নে যাবে? হ্যাঁ, কেউ তোমরা শোধরাতে পারবে না? এত তো বই লেখো, আর একটা বেয়ারা মেয়েকে কাকা হয়ে একটু শায়েস্তা করতে পারছো না? এখন বই লেখার সঙ্গে বেয়ারা মেয়ে শাসন করবার কি সম্পর্ক আছে তা অবশ্য আমি জানি না। তবে বই লেখার কথাটা বড় বৌদি যখন তখনই তোলেন।
আমি হেসে বলি, বই লিখি বটে, ও কতগুলো মিথ্যে মানুষের মিথ্যে কাহিনী লিখি। বিধাতার সত্যি লেখাকে নতুন ছাঁচে ঢেলে লিখতে পারি এমন কলম আমার হাতে নেই বৌদি। বৌদি রেগে বলেন, তোমার তো খালি প্যাঁচালো কথা, আর তোমার দাদা দুটিও হয়েছেন বটে, বড় মেজ দুটি সমান, তাসে বসলে কারো জ্ঞান থাকে না। এসব কথা আমি বলি বা কখন? এই যে এত বড় মেয়ে সারাক্ষণ পাড়া শুদ্ধ ছেলের সঙ্গে হই হই করছে, ক্যারাম পিটতে যাচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে, আর নয়তো পাড়া ঝেঁটিয়ে রাজ্যের গল্পের বই এনে গিলছে। তাই এ মেয়ের হবে কি? হ্যাঁ, তার উপর ওই তো রূপের অবতার, বিয়ে হবে ওর? বিয়ে ঘেটুর হবে কিনা, অর্থাৎ হওয়ার সম্ভব কিনা, এ বিষয়ে আমার নিজেরও ঘোরতর সন্দেহ ছিল। তবু বৌদিকে আপাতত সান্ত্বনা দিই, আরে বাবা, তোমরাই তো বলো বিয়ে ভবিতব্যের ব্যাপার। শোনো ঠাকুরপো, সেটা না মানুষের জন্য, চিড়িয়াখানার কোনো জানোয়ারের জন্য নয়, যত সব। একথা বলে রাগ করে চলে যান বৌদি। খানিক পরে আমি ওকে ধরে ফেলি, এই চিড়িয়াখানার জানোয়ার, যাচ্ছিস কোথায়? ঘেটু আমার হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলে, তবলা শিখতে। হ্যাঁ, তবলা শিখতে? চোখ কপালে ওঠে আমার। তুই তবলা শিখতে যাচ্ছিস? সত্যি কি বদ্ধ পাগল হলি তুই? ঘেটু সতেজে বলে, কেন, পাগল ছাড়া কেউ তবলা বাজায় না বুঝি? না, মেয়ে মানুষ তবলা বাজাবে তা বলে? তবে মেয়ে মানুষ কি করবে শুনি? দিদির মতন পিরিং পিরিং করে বেড়াল কান্না বাজাবে? জানতাম না, বুঝলাম মল্লিকা কোনো তারের বাজনা ধরেছে। বললাম, সে যা করে ঘরে বসে করে, তোর মতন তো এমন পাড়া বেড়াতে বেরোয় না। তা যাচ্ছিস কাদের বাড়ি? পিন্টুদের বাড়ি। পিন্টুদের বাড়ি? সত্যি বলতে কি, এ কথা শুনে আমারও বৌদির মতন ভাবনা ধরে গেল। ওকে বকা দিয়ে বললাম, ওই বখাটে ছেলেটার বাড়ি যাবার কি দরকার পড়েছে তোর? বখাটে? তা বকা আবার কি? কি বকামি করেছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি বকামি করবে? রাত দিন তো রকে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট ওড়াচ্ছে। ও সিগারেট? চালুনি বলে ছুঁচ। তা সিগারেট তোমরা কে না ওড়াও, সিগারেট ধরে ধরে তো আঙ্গুলে কড়া পড়েছে ছোটকা। আমি রেগে উঠে বলি, আমাদের বয়স আর ওর বয়স? ঘেটু হাসি থামিয়ে বলে, তার মানে তোমরা বেশি বকা। ও মুখ্যু অবোধ ছেলে মানুষ, না বুঝে যা করছে, তোমরা বিদ্বান বুদ্ধিমান বুড়োধারী হয়ে তাই করছো। এরকম মুখোমুখি আক্রমণে চোটে না উঠে কোন মহাপুরুষ থাকতে পারে বলুন তো? চোটে গিয়ে ওকে বললাম, তবলা শিখতে যাওয়া তোমার চলবে না। বেশ, যাও না। এ কথা বলে ঘেটু টুলের উপর রাখা আমার নতুন সুটকেসটার উপর চেপে বসল। তর্কও করল না, অবাধ্যতাও করল না। এতে অসুবিধে আছে, কারণ এই পরিস্থিতিতে ভালো ভালো উপদেশগুলো কাজে লাগানো যায় না, অথচ সেগুলো কাজে লাগানো দরকার। তাই একটু নরম সুরে বলি, কখনো শুনেছিস ভদ্রলোকের মেয়ে তবলায় চাটি দেয়? ঘেটু ঝংকার দিয়ে বলল, আহ বললাম তো যাব না, আবার অপসঙ্গ কেন? না, আজ যাবি না, আবার কাল হয়তো যাবি। ঠিক আছে বাবা, কোনোদিনও যাব না। পা দোলাতে দোলাতে ঘেটু বলল। ঘেটুর অভিমান, এ একটু অভূতপূর্ব ব্যাপার। বুকের ভেতরটা কেমন কেমন করল। আরো নরম সুরে বললাম, রাগ করছিস কেন বাবা? রাগ? মোটেই না, রাগ করতে যাব কেন? না, ওই যে বললাম তবলা শিখতে না যেতে। ও ওই তবলা? দূর, বারণ করলেই কি শুনতাম। ও আমার তেমন ভালো লাগে না, নেহাত কি করি তাই।
কেন, কি করি কেন? আর সব মেয়েরা কি করে? তোর দিদি কি করে? ওরা বিদুষী, পরীক্ষার পড়া তৈরি করে। আগ্রহ ভরে বলি, বেশ তো, তুইও কর না তাই। প্রাইভেটে পড়ে দে না পরীক্ষাটা। পড়বি তো বল, আমি ব্যবস্থা করতে রাজি আছি। রক্ষে মধুসূদন, দুহাত কপালে তুলে ও বলল, তবে এইরকম গেছো বাদর হয়ে থাকবি? তোর মা বলছে তোর নাকি বিয়ে হবে না। হঠাৎ ঘেটু ওর ওই অনার্য মুখে একটু আর্য হাসি হাসল। হেসে বলল, দেখোই না হয় কিনা। এবার আমার প্রমাদ গণবার পালা। এ হাসি কিসের ইঙ্গিত বহন করছে? কোথাও কোনো ধরিবার ছেলে বোকা মেয়েটাকে নিয়ে খেলাচ্ছে না তো? বিয়ের লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে। চেপে ধরলাম ওর বিনুনিটা। বললাম, উঠে পালালে তো চলবে না। এই কথার মানে কি তাই বল। মানে আবার কি? তোর মতন এই রক্ষেকালীকে কে বিয়ে করতে যাবে শুনি? বললাম তো, দেখতেই পাবে। না, তুই নাম বল। নাম বলবি না? আচ্ছা বাপু, আচ্ছা, একদিন ধরে নিয়ে আসবো। তুমি কিন্তু বাড়িময় রাষ্ট্র করে বেড়াতে পারবে না, ওর বড় লজ্জা। এ কথা বলে ঘেটু পা দোলাতে লাগলো। সত্যি চিন্তায় পড়লাম, এ আবার কি অঘটন! মল্লিকা থাকতে শেষে প্রেমে পড়তে গেল ঘেটু। অবশ্য মল্লিকা সম্পর্কেও আমার ধারণা ভুল হয়েছে। প্রেমে পড়ার মতন গর্হিত কাজ মল্লিকা করবে না। মল্লিকা সভ্য, মল্লিকা ভদ্র, মল্লিকা অভিজাত। মল্লিকা জানে ও বিয়ে পাশ করে বেরোবার সঙ্গে সঙ্গেই বাজার সেরা দামি পাত্র খুঁজে আনা হবে ওর জন্য। কোণে দেখা, পাকা দেখা, দেনা পাওনা, গায়ে হলুদ, গাঁটছড়া ইত্যাদির মাধ্যমে ওর বিয়েটা আসবে একেবারে প্রপার চ্যানেলে। মল্লিকা গলায় জুয়ের মালা পরে নাপিতের নির্দেশ অনুযায়ী বোঝা চোখ খুলে শুভক্ষণে, শুভ লগ্নে শুভ দৃষ্টি করবে। তারপর এই এতদিন ধরে আয়রন সেফে তুলে রাখা অটুট কুমারীর হৃদয়খানি তুলে দেবে ন্যায্য দাবিদারের হাতে। বিয়ের আগে সে হৃদয় ভাঙিয়ে বসবে এমন অধৈর্য মল্লিকা নয়, এমন হ্যাংলাও নয়। দেখলাম মল্লিকার সেই ছোট্ট ঘরে সপ্তাহে 3 দিন করে দুটো মাস্টার আসে। কোনোটা পড়ার তো কোনোটা গানের। ইয়াং ম্যান, দেখতে নেহাত মন্দ নয়, কিন্তু ভুলেও মল্লিকা কোনোদিনও ওদের দিকে চোখ তুলে তাকায় না। নিটোল গাম্ভীর্যে বসে বসে শিক্ষা গ্রহণ করে। প্রশ্ন থাকলে মসৃণ মৃদু কণ্ঠে 2-1টি প্রশ্ন করে। সামনের চোখজোড়া যে ওরই ওই গোলাপি মুখটার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে, সেটা বুঝতে পেরেছে কিনা ও তা বোঝাও যায় না। বাস্তবিকই মল্লিকা সম্ভ্রমের যোগ্য, সমীহের যোগ্য, প্রশংসার যোগ্য। মল্লিকাকে বুঝতে পারি, কিন্তু ঘেটু, ওকে বোঝা যে প্রায় দুঃসাধ্য হয়ে যাচ্ছে। ওর মধ্যে মেয়ের তো কোথায় যে একটা ছেলে ওর প্রেমে পড়বে? তাছাড়া ওর দিকে চোখ তুলে তাকাবে এমন অভাগাই বা কে আছে জগতে? না, নিশ্চয়ই ওর ওই ঘুড়ি ওড়ানো কিংবা তবলা পেটানোর আড্ডার কোনো বদ ছেলে। কি করে যে এখন মেয়েটাকে রক্ষী করা যায়? আবার একদিন গ্রেপ্তার করলাম ওকে। বললাম, কই, তুই যে বলেছিলি একটা বাদর না উল্লুক কাকে ধরে এনে দেখাবি, কই আনলি না তো? ঘেটু ঈষৎ মলিন ভাবে বলল, না, ওর অসুখ করেছে। অসুখ? কি অসুখ? কি জানি, বলে তো জ্বর হয়। না, মহা ফ্যাসাদ বাঁধালে তো মেয়েটা। কোথায় যাচ্ছে, কি করছে কে জানে বাবা। বললাম, তা তোর মাকে বলেছিস? মাকে আবার কি বলবো? এই সব কথা ওই ছেলেটার কথা। ঘেটু মলিনতা ত্যাগ করে সহসা উদ্দীপ্ত হয়ে উঠে বলে, আহারে, এই মাত্র একেবারে নন্দনকানন থেকে খসে পড়লেন যেন, জগতের কিচ্ছুটি যেন জানেন না।
ওর কথা বললে তোমার বৌদিটি যে আমায় কড়া পাকে সন্দেশ খাওয়াবেন তা জানো না? গম্ভীর হয়ে বললাম, কিন্তু লুকোচুরি তো ভালো নয় ঘেটু, আর তোর তো এ স্বভাবও নয়। ঘেটু ফের মলিন হলো, বলল, এ স্বভাব হয়েছে কি আর সাধে? ওর হাতে পায়ে ধরায়, বলে বাড়ির লোক টের পেলে আর আসতে দেবে না তোমায়। ও বলেছে ওর অসুখ সারলে আমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করবে। যতদূর নয় ততদূর চমৎকৃত হই, চট করে মুখে কথা জোগায় না, তারপর হতাশ কণ্ঠে বলি, পালিয়ে গিয়ে বিয়ে করবি? ছি 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 ঘেটু, আমাদের ঘরের মেয়ে হয়ে এই জঘন্য কথাটা তুই বলতে পারলি? ঘেটু অনমনীত কণ্ঠে বলল, তা কি করব, না পালালে তোমরা দেবে ওর সঙ্গে বিয়ে? মান খাটো হবে না তোমাদের? গম্ভীর হয়ে বলি, তার মানে আমাদের মান খাটো হয় এমন ছেলের সঙ্গে তুমি মিশছ? তা তোমাদের কিসে মান খাটো হয় না শুনি? আমার বদলে দিদির মতন একটি মোমের পুতুল ঝলমালেই তোমাদের ভালো হতো দেখছি। আরও একবার চমকাবার পালা আমার। আমার ধারণা ছিল দিদির প্রতি ওর কিছুটা ঈর্ষা আছে, অন্তত থাকাটাই স্বাভাবিক। তা নয়, অবজ্ঞা। মল্লিকাকে কি ও নিজের থেকে নিকৃষ্ট মনে করে নাকি? হাসবো না কাঁদবো বুঝে পেলাম না, কিন্তু না, এখন কর্তব্য রয়েছে, লক্ষ্য থেকে সরে গেলে তো চলবে না। বললাম, কি নাম তার, আর ঠিকানাই বা কি বল আমাকে। বলবো বলবো বাবা, বলি তো তোমাকেই বলবো, কিন্তু এখন ছাড়ো, ডাক্তারখানা থেকে ওষুধ নিতে যেতে হবে। ডাক্তারখানা থেকে ওষুধ? তুই যাবি? তা আমি যাব না তো আনবে কে? ওর কটা চাকর আছে শুনি। এই বলেই ঠিকরে বেরিয়ে গেল ঘেটু। পরে মনে হলো ঘেটুকে অনুসরণ করা উচিত ছিল আমার, দেখা উচিত ছিল কি করে বেড়াচ্ছে ও, কিন্তু ততক্ষণে চলেই গেছে। ভগবানই জানেন কিভাবে কখন ঘেটু আমাদের এই উঁচু বংশের মুখে কালি মাখাবে। মল্লিকার উজ্জ্বলে কি সে কালি ঢাকা পড়বে? ঢাকা পড়তো কিনা কে জানে, তবে সহসা মল্লিকার ঔজ্জ্বল্যে আমাদের বাড়ির সবকিছুই জমজমাট হয়ে উঠল। মল্লিকা সম্পর্কে খুব একটা আশা তো আমাদের ছিল, এটা সত্যি, কিন্তু এই যেন আশারও অতীত। মেজ বৌদির যে ইঞ্জিনিয়ার মামাতো ভাইপো আমেরিকা না কোথায় যেন ভয়ঙ্কর মোটা মাইনের কি যেন চাকরি করছিল, সে 3 মাসের ছুটি নিয়ে বিয়ে করতে এসে পাত্রী হিসেবে প্রার্থনা করেছে মল্লিকাকে। বিয়ে করে একেবারে নবপরিণীতাকে নিয়ে চলে যাবে সাগর ডিঙিয়ে। সত্যি বাড়ি সত্য সবাই আহ্লাদে দিশেহারা হয়ে যাচ্ছি। কলেজে পড়ছে এমন মেয়ে আমাদের বাড়িতে এই প্রথম, কিন্তু সাগর ডিঙিয়ে শ্বশুর বাড়ি, এমন দুর্লভ মেয়ে আমাদের 3 কুলে এই প্রথম। তা এমন দুর্লভ বিয়ের প্রস্তুতি তো বড় সোজা কথা নয়। জামাইয়ের মহিমার উপযুক্ত আয়োজন করতে গিয়ে বারে বারে অবস্থার সীমা লঙ্ঘিত হয়ে যায়। বরদা হয়তো খরচ নিয়ে একটু খুঁতখুত করেন, কিন্তু মেজদার আর মহিলাদের প্রবল যুক্তির স্রোতের সমুদ্রে তৃণখণ্ডের মতন ভেসে যান তিনি। মেজদি বড় লোকের গিন্নি, তিনি সদর্পে বলেন, টাকা না থাকে আমি ধার দিচ্ছি, তা বলে তো আর যেমন তেমন গেরস্ত জামাইয়ের মতন করলে চলবে না। মল্লিকার জন্মাবধি শুনে এসেছি ওর বিয়ের 1 পয়সাও লাগবে না, ওকে অমনি নিয়ে যাবে। কিন্তু দেখা গেল 4টে মেয়ে পাড়ের কড়ি মল্লিকার জন্য লাগলো। বরদা বলেন, আরে আমার গলায় যে আরো একটি রক্ষীকালী ঝুলছে, ভাবনা তো তাকে নিয়েই। মেজদির ব্যঙ্গ হাসিতে ভেসে যায় সে কথা। মেজদি হেসে গড়িয়ে পড়ে রাধা নাচা ও 7 মণ তেল পোড়ার উপমাটা দেয়।
মার্কেটিং ছাড়া বাড়িতে এখন আর দ্বিতীয় কোনো কথাই শুনতে পাই না। অনবরত ওই লীলাই চলছে, সপরিবারে চলছে। মেজ বৌদি কখনো পরের ব্যাপারে থাকেন না, কিন্তু এবারে তিনিও ইন্টারেস্টেড। তিনি কাকে কাকে যেন চিঠি লেখালেখি করে বেনারস থেকে মেয়ের বেনারসি আনিয়েছেন, কাশ্মীর থেকে জামাইয়ের স্যুটের কাপড় আনিয়েছেন। এই সব দহরম মহরমে ঘেটুর কথা আমরা ভুলেই গিয়েছিলাম। ও যে কখন বাড়ি থাকে, কখন থাকে না, কখন খায়, কখন খায় না, কেউই গ্রাহ্য করিনি। হঠাৎ ঘেটু একদিন পাদপ্রদীপের সামনে এসে দাঁড়ালো। বিয়ের ঠিক আগের দিন বাড়িতে তুমুল গোলমাল উঠল। মেজ বৌদির পার্স থেকে নাকি শখানেক টাকা পাওয়া যাচ্ছে না। টাকাটা অবশ্য বড়দার, তবে মেজ বৌদি মার্কেট থেকে ফিরে এসে রেখেছিলেন নিজের ঘরের টেবিলে। মেয়ের বিয়েতে 22-25 হাজার টাকা খরচ হচ্ছে বলে যে 100 টাকাটাকে যাকে যাক বলে উড়িয়ে দেওয়া হবে তা তো আর নয়। সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খোঁজাখুঁজির শেষে আটকানো হলো চাকর বাকরদের। জেরার চোটে তাদের বাবার নাম ভুলিয়ে দিতে বসলেন মেজদা। ঠিক এমনি সময়ে লম্বা লম্বা পা ফেলে কোথা থেকে যেন ঘেটুর আবির্ভাব ঘটল। মুখটা শুকনো, চোখের কোল বসা, স্বভাব রুক্ষ চুলগুলো আরও রুক্ষ। কুশ্রী ঘেটুকে যেন কুৎসিতের অবতার মনে হচ্ছে। ওর দিকে আমরা কেউই গ্রাহ্য করে তাকাইনি। ওর সঙ্গে বাড়ির কোন সম্পর্কটাই বা আছে? কোনো দিনই আমরা ওর দিকে দিকপাত করি না, ও আমাদের দিকে দিকপাত করে না। কিন্তু আজ দেখি ও নিজেই আমাদের ঘটনার মধ্যে এসে দাঁড়ালো। বলল, কি হচ্ছে এখানে? বড় বৌদি তীব্র স্বরে বলে উঠলেন, এই যে শ্মশান কালীর মতন এসে দাঁড়ালেন আমার মেয়ে। তা ছিলি কোথায় এতক্ষণ? শ্মশানে বলে আমার দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল ঘেটু। কই বললে না কি হচ্ছে এখানে? কি হয়েছে সব বললাম। ঘেটু ওর স্বভাব বহির্ভূত শান্ত কণ্ঠে বলল, তা কত টাকা? 100, পুরো 100 টাকা। ঘেটু তেমনি শান্তভাবে বলল, ওদের উৎখাত করতে হবে না, মেজ কাকিমার টেবিল থেকে টাকাটা আমিই নিয়েছি। ঘরে যেন বাজ পড়ল। তুই নিয়েছিস টাকা? তুই তুই নিয়েছিস? আর এতক্ষণ ধরে আমরা? বড় বৌদি প্রখর গলায় চেঁচিয়ে ওঠেন, তা কি জন্য নিয়েছিস এত টাকা? বলবো না। বলবি না? তুই বলবি না? যত কিছু না বলা হয় তত বেড়ে চলেছিস তুই, তাই না? পাজি ছোট লোক মেয়ে, শেষ পর্যন্ত চোর হলি। হঠাৎ মল্লিকার ভঙ্গিতে ভুরু কুচকালো ঘেটু। বলল, ও টাকা তো বাবার। বাহ, কি চমৎকার আর্গুমেন্ট! মেজদা বলে ওঠেন, বাবার টাকা বলে তুমি কি না বলে নিয়ে নেবে? ঘেটু তার মেজ কাকাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বর্দার দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমার ভালো মেয়ে হতাম বাবা, তাহলে তো বিয়ে দিতে খরচা হতো। মনে করো ওটা সেই হিসেবেই গেছে। আরো একবার বাজ পড়ল ঘরে। বাপের মুখের উপর এই কথা! ছি 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 ছি, এত নির্লজ্জতা! কি কটু, কি অরুচিকর কথা! বড় বৌদি প্রায় নেচে উঠে বললেন, মানে অমনি বললেই হলো, দে বলছি টাকা। নেই, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? অত টাকা খরচ হয়ে গেছে? কি করেছিস এত টাকা দিয়ে? বলেছি তো বলবো না। মেজদা ব্যঙ্গ করে বললেন, বেশ তো, বলার অসুবিধে হয় বলো না, কিন্তু নেবার সময় অনুগ্রহ করে বললেই হতো। এতগুলো লোক তাহলে চোর বনতো না। ঘেটু সহসা ওর ওই শুকনো মুখে
একটু অনার্য হাসি হাসল। তারপর বলল, ভেবেছিলাম সমুদ্রে এক ঘটি জল কমলো কি রইল টের পাওয়া যাবে না। 20-25 হাজার টাকা খরচা করছো তোমরা মোমের পুতুলের গ্লাস কেসের জন্য, সেখানে 100 টাকা। একথা বলে লম্বা লম্বা পা ফেলে ও ঘরে ঢুকে গেল ঘেটু। আর এই ঘরে বইতে লাগলো ধিক্কারের ঝড়। উফ বাবা, কি হিংসে দেখেছ! দিদির ভালো বিয়ে হচ্ছে, দিদির বিয়েতে ঘটা হচ্ছে, তাই হিংসিতে একেবারে কাণ্ডজ্ঞান হারিয়ে বসেছে। কিন্তু অতগুলো টাকা নিয়ে কি করলো ঘেটু? সকলে ভাবল নিশ্চয়ই লুকিয়ে কোনো শাড়ি বা গহনা কিনেছে। বড় বৌদি তীব্র ক্ষোভে বললেন, ভেবেছিলাম মল্লিকার পাওয়া শাড়ি গহনা থেকে ওকে কিছু দেব না, তো কিচ্ছু দেব না। ছি 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 ছি, লজ্জায় আমার গলায় দড়ি দিতে ইচ্ছে করছে গো। চাকরগুলোর সামনে কি মুখ হেঁট হলো আমার। এতক্ষণে মল্লিকা একটা কথা বলল মৃদু মসৃণ গলায়, অথচ এমন ভাব দেখায় যেন জগতের কোনো কিছুতেই ওর লোভ নেই। কিন্তু লোভ যে আছে একথা সবাই মেনে নিলেও আমি তো পারছি না। স্পষ্ট করে স্বীকার করে ওকে সমর্থন করবার সাহস না থাক, অস্বীকারও তো করতে পারি না। নিপুণ বিধাতার হাতের নিখুঁত সৃষ্টি আমার ওই বড় ভাইজিটির চাইতে আনাড়ি বিধাতার হাতে গড়া এই বিটকেল ছোটটাকেই আমি বেশি ভালোবাসি। এখানকার ঝড় মিটলে ওর কাছে গিয়ে পড়লাম। বললাম, আমি তোকে বকতে আসিনি, শুধু জিজ্ঞেস করছি টাকাটা কি কেউ তোকে ভোগা দিয়ে নিয়ে পালিয়েছে? ও আমার দিকে ওর কোটরগত চোখ দুটো তুলে বলল, না। একটু চুপ করে থেকে আমি বললাম, ওই ছেলেটার অসুখে খরচ করেছিস বুঝি? চোখটা নামিয়ে জানালার দিকে মুখ ফেরালো ঘেটু। তারপর খুব শান্ত গলায় বলল, না, তখন আর পেলাম কই। আজই তো শুধু ওই পোড়াবার কাঠ আরও কি কি দরকারের জন্য দিতে হলো ওর বন্ধুদের হাতে। 10টা টাকা শুধু ফুলটুল। জীবনে অনেক শোকাবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। অহংকার ছিল আমার, চোখ কখনো লজ্জায় পড়ে না। সেই অহংকারটা আজ চূর্ণ হলো। কষ্টে বললাম, আমাকে কেন বলিসনি ঘেটু? ঘেটু বোধ করি একটু চমকালো, চমকে মুখ ফিরিয়ে বলল, বলবো ভেবেছিলাম জানো, তোমরা তখন বিয়ের কথা নিয়ে এত ব্যস্ত, একবারও একলা পাইনি তোমায়। এ টাকাটা যদি আগে পেতাম, পেলে হয়তো ওকে বাঁচাতে পারতাম ছোটকা। টাকা দিয়ে যে পরমায়ও কেনা যায় না, এই তত্ত্ব কথাটা ওর মুখের দিকে তাকিয়ে সে সময় বলতে পারলাম না। নিজের লজ্জা সামলাতে মাথাটা নিচু করে রইলাম। ঘেটু একটু চুপ করে থেকে হঠাৎ বোধ করি একটু হেসে উঠে বলল, যাগে ছোটকা, মন খারাপ করো না, যা হয়েছে বরং ভালোই হয়েছে। বাঁচলে একটা লন্ড্রির দোকানের ছেলেকে বিয়ে করে তোমাদের উঁচু মাথাটা হেট করতাম বই তো নয়। ওর ওই অনাসৃষ্টি হাসি আঁকা মুখটার দিকে তাকিয়ে মনে হলো, এতদিন যাকে আনাড়ি ভেবে এসেছি সে কি সত্যি তাই? নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।